আকাশের মুখ ভার, পরিবেশটা যেন কোনো অঘটনের অপেক্ষায়। মনে হচ্ছে প্রকৃতি আজ রুদ্র মূর্তি ধারণ করবে, আকাশ ভেঙে পড়বে বিদ্যুতের ঝলকানিতে। এমন পরিবেশে শুকনো পাতার উপর মশ মশ শব্দ তুলে সন্ডা গোছের দুজন লোক দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের দুজনের মুখই কেমন যেন ফ্যাকাশে। মাথার ঝুড়িতে রয়েছে গোটা কয়েক সদ্য মরা মাছ। তাদের কাঁধে ঝুলছে নাইলন দড়ির মোটা ফাঁদির দুটো জাল। আর ভালো লাগছে না একদম। সংসারের বোঝা টানতে টানতে হাঁপিয়ে গেছি। হাতে একটাও টাকা নেই, শুধু দুশ্চিন্তা। রাতে ঘুমও আসে না। এভাবে আর কতদিন চলবে সত্যি বুঝতে পারছি না। ঠিক বলেছিস, এবার মনে হয় পথে ভিখারি হতে হবে ছেলে আর বউকে নিয়ে। কানা নদীতে মাছ একদম নেই, বাজারে বিক্রি করার মতো কিছু না পেলে খাবো কি? আরে কারণটা হলো ওই বাঁধটা। ওটা দেওয়ার পর থেকেই তো মাছেরা ভয় পেয়ে এইদিকে আসা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এইভাবে চললে তো আর না খেতে পেয়ে মরতে হবে। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। গোবিন্দ আর বীরের প্রতিটি শব্দে বেকারত্বের চাপা কান্না যেন শোনা যাচ্ছে। ছেলেদের হাতে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। আসলে গ্রামের সকলেই কম বেশি চাষাভুষো মানুষ, আর যাদের জমি জায়গা নেই তারা ওই কানা নদীর ছোট বড় মাছ বেচে সংসার চালায়। কিন্তু কদিন যাবৎ মাছের বাজার খুব মন্দা। পুব পাড়ার কাছে নদীতে কাঁচা পাকা বাদ দেওয়ার জন্য এসব ঘটছে, এটাই তাদের ধারণা। হাঁটতে হাঁটতে বীরের দৃষ্টি পড়ল কিছুর ওপর এবং সে দাঁড়িয়ে গেল। গোবিন্দ, ওইখানে ওইটা কি রে? যোগ জলার ওপর ওইটা কি? বীরের ইশারাতে গোবিন্দ গাছের ফাঁক দিয়ে দেখতে পেল প্রবল জলোচ্ছ্বাস। যোগ জলার সমস্ত জল যেন উপর দিকে উঠে ভাসছে বাতাসে। গোবিন্দ বলল, আরে বাপরে, কি হচ্ছে রে ওটা? ও কি ভয়ঙ্কর! আরে আমার মনে হয় আমাদের একবার ওই জলার কাছে যাওয়া উচিত। ওখানে গিয়ে দেখলে সব স্পষ্ট হয়ে যাবে। এমন একটা অবিশ্বাস্য ব্যাপার চোখের সামনে ঘটতে দেখে গোবিন্দ একেবারে নির্বাক আর জ্ঞানশূন্য হয়ে পড়ে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যোগ জলার বুকে জমাট বেঁধেছে কালো মেঘের আঁধার। জলের উপর ঘূর্ণিঝড় আকাশে মিশে গেছে, কিন্তু কোথাও এতটুকু হাওয়া নেই। বীরে, এই বীরে, আরে এই বীরে, কি হয়েছে? শুনছিস? কেউ যেন ফিস ফিস করে কি বলছে, বুঝতে পারছিস? কই না তো, কিছুই তো বুঝতে পারছি না। চল তো গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। তাদের দৃষ্টি আটকে গেল যোগ ভর্তি পুকুরের দিকে, যেন সম্মোহিত হয়ে দেখছিল। আর এক পা করে এগিয়ে চলল সেই জলার দিকে। জলার সমস্ত মাছ ঘূর্ণিঝড়ে পাক খেয়ে ডাঙায় এসে পড়েছে। এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেনি। এর সাথে সাথে তারা শুনতে পায় কারুর একটা চাপা কণ্ঠস্বর, বলছি আমার কাজ শেষ কর। ও না 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 না, এটা কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমারও বোধগম্য হচ্ছে না কিছুই। এই পরিবেশে মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠেছে। জলার কাছাকাছি আসা মাত্রই তাদের নজর পড়ল চারিদিকে নিস্তব্ধতা। কোনো মানুষের চিহ্ন নেই, মাছ ছাড়া আর কোনো কিছুই নেই চারপাশে। আর জলা থেকে কেবলই সবুজ ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া খুবই তীব্র আর ঝাঁঝালো। রীতিমতো বমি এলো তাদের দুজনের। যোগ জলার আশেপাশে জোকে ভর্তি, কোথায় পা দেবে সেটাই তারা ঠাহর করতে পারছে না। এই গা ঘিন ঘিনে আর রক্তচোষা জীবগুলোর জন্যই এই জলার কাছে কেউ পা মারায় না। এ তো বিশ্বাস হচ্ছে না। এখানে এখানে আসলে কি চলছিল? হ্যাঁ বীরে, এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে কোনো বড় রহস্য কিছু লুকিয়ে আছে। ঠিক বলেছিস, এইমাত্র দেখলাম জলার জল উতাল পাতাল খাচ্ছে, আর আমরা আসতে না আসতেই এক্ষুনি জল শান্ত হয়ে গেল। হ্যাঁ,
কিছু জিনিস কেমন যেন এলোমেলো মনে হচ্ছে, যেন তাড়াহুড়োয় কেউ চলে গেছে। আমার মনে হয় কি এখানে কেউ ছিল, আমরা আসার আগে ভাগে কেটে পড়েছে। তারা জলার কাছে যখন এলো তখন জলার জল শান্ত হয়ে গেছে, কারোর কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। মনের কৌতূহল মেটাতে তারা আশপাশটা একটু খুঁজে দেখতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। না রে, কিচ্ছু পেলাম না রে। আমিও তো কিছু পাইনি। চল এখান থেকে, জায়গাটা একদম ভালো লাগছে না। গ্রামের সবাইকে সবটা জানাতে হবে। জলাশয়ের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কাউকে দেখা গেল না, তখন তারা বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। তাদের দৃষ্টি যেখানে পৌঁছল না, সেখানে গাছের ছায়ায় কেউ একজন তাদের লক্ষ্য করছিল। সর্বাঙ্গে কাপড়, মুখ ঢাকা থাকায় কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। ঝুপ করে গাছের আড়ালে সরে গেল সেই মূর্তিমান। যথারীতি গোবিন্দ আর বীরে গ্রামে ফিরে আসে। তখনও রাস্তার মোড়ে শ্যামলের চায়ের দোকানে গ্রামের লোকজন আড্ডা মারছে। গোপাল খুড়ো বলল, কে গোবিন্দ, মাছ ধরা হলো? কিছু পেলি ওই কানা নদী থেকে? না গো, তেমন কোনো বড় মাছ হাতে লাগলো না। মাছগুলো সব গেল কোথায় তাই ভাবছি। খুড়ো খুড়ো, এভাবে আর কতদিন বলো তো? সবাই যে পেটের জ্বালায় ধুঁকতে শুরু করেছে। মরবি কেন? তোদের মতো জেলেদের কথা ভেবে শশীভূষণ তো ভালোই সাহায্য করছে। 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে মাছ কিনছিস, আর সেই মাছ বাজারে বিক্রি করে বাকি 3 ভাগ লাভ করছিস। সেটাও তোদের হচ্ছে না? না খুড়ো, গোবিন্দ ও কথা বলতে চায়নি। এখন না হয় আমাদের চলে যাচ্ছে, কিন্তু কদিন পর শশীভূষণ বাবুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব? আহা, অত ভাবিস না, কটা মাসেরই তো ব্যাপার। ওই পুবপাড়ার কাছে ব্রিজটা ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। বলছি খুড়ো, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবে না তো? এই শশীভূষণ বাবু এত মাছ পান কোথায়? কানা নদীতে তো কোনো মাছ নাই। হঠাৎ সেই প্রশ্ন শুনে চমকে উঠলেন খুড়ো। কিছুক্ষণ গোবিন্দ আর বীরেকে ভালো করে দেখে নিয়ে বললেন, দেখ গোবিন্দ, এই দুর্দিনে শশীভূষণ যে তোদের সবাইকে কত সাহায্য করছে, এটাই তোদের কপাল। কৌতূহল ভালো, বেশি কৌতূহল কিন্তু কপালে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। খুড়োর মুখে এই কথা শুনে গোবিন্দ আর বীরে আর কোনো কথা বলল না, শুধু আসছি বলে সেখান থেকে উঠে পড়ল। শশীভূষণ এই চাপাহাটি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বংশ পরস্পরায় জেলে কানা নদী থেকে মাছ ধরে নিজের পেটটুকু চালিয়ে নেন। গোপাল খুড়ো তার সঙ্গী। সপ্তাহ 2-3 কানা নদীর ওপর পাকা ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে, ফলে নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ফলে চাপাহাটি গ্রামের জেলেরা সংকটে পড়ে যায়। বাজারে মাছের আমদানি রপ্তানির অবস্থা খারাপ। ঠিক এমন অবস্থায় গ্রামের মাছের আড়ত খুলে বসেন শশীভূষণ বাবু। শুধু জেলেদের তিনি 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে মাছ দেন, আর জেলেরা সেই মাছ বাজারে পর্যাপ্ত দামে বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করছেন। কিন্তু তাতেও গ্রামের জেলেদের সন্দেহ বাড়তে থাকে শশীভূষণের ওপর। এই সংকটজনক অবস্থায় তিনি কোথা থেকে এত মাছ পাচ্ছেন? খুড়ো, কত করে নিচ্ছ মাছ? প্রতিদিন জানি, রুই 60 টাকা কেজি আর কাতলা 80 টাকা কেজি। বলছি একটু কম হবে না? তাহলে কেজি 2 নেব। না রে বাপ, 2 কেজি নে আর 10 কেজি নে, বাজারে সবার এক দাম। তাহলে আর কি হবে, দাও 250 রুই মাছ দাও। তো ভাগা, সেই থেকে যা করছিলিস যেন 2-3 কেজি মাছ নিবি। এই নে তোর মাছ। সকাল হতেই গ্রামের জেলেরা শশীভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে। গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে। প্রতিদিন বাজার বসে সকালে, আর রবিবার বসে হাট। গোবিন্দ আর বীরে দেখল গোপাল খুড়ো সব গোছাতে শুরু করেছে। কি খুড়ো, কি হলো? এখনই উঠে পড়ছো নাকি? হ্যাঁ রে, আজ একটু কাজ আছে, তাই বাড়ি যাচ্ছি।
তোরা বাজার ঘাট কর, কাল দেখা হচ্ছে হাটে, কেমন? আর কোনো কথা না বাড়িয়ে গোপাল খুড়ো বাড়ির দিকে রওনা হলো। তারা খুড়োর দিকেই তাকিয়ে রইল। বুঝলি বীরে, আমার মন বলছে এই গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু কিছু একটা কাণ্ড কারখানা ঘটাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছিস। আমি খুড়োকে বেশ কয়েক মাস ধরে শশীভূষণ বাবুর বাড়ির দিকে যেতে দেখেছি। কে, তাই নাকি? তাহলে দুই খুড়ো মিলে ওই ঘরের ভিতরে কোনো ঘাটালা করছে। আজ বিকেলে চলে আয়, বুঝলি? আজ বিকেলে তারা শশীভূষণ বাবুর বাড়ির উপর নজর রাখবে বলে ঠিক করে। যথারীতি সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। তারা এসে হাজির হয়েছে শশীভূষণ বাবুর বাড়ির সামনের জঙ্গলে। সেখান থেকে লুকিয়ে নজর রাখতে থাকে। আর ঠিক তখনই গোপাল খুড়ো এসে হাজির হলো সেখানে। আশপাশটা ভালো করে দেখতে লাগলো। তারপর হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার কি করবি? ওরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরে চুপ কর, চুপ কর, ব্যাপারটা ভালো করে বুঝতে দে। পরিবেশটা কেমন যেন ঘুম হয়ে আসছে। অন্ধকার জঙ্গলে চুপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলো গোবিন্দ আর বীরে। ঘরের জানালা দিয়ে হলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। মশাদের ভনভনানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের। কোনো সাড়া শব্দ আসছে না ঘরের ভেতর থেকে। আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল। গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে। বিরক্ত হয়ে বীরে বলে উঠল, আর ধুর, এবার বিরক্ত লাগছে আমার। ওই দুই বুড়োতে যা করছে করুকে, তাতে আমাদের কি? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কি করতে এসে কি হয়ে যাবে কে জানে। আরে এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। এমন তো হতেই পারে কানা নদীতে একটাও মাছ নেই, তার জন্য হয়তো এই দুই বুড়ো দায়ী। তাহলে কি করব আমরা? বুড়ো দুটো ঘরে কি করছে কে জানে। আমার সঙ্গে আয়, জানলা দিয়ে উকি মেরে দেখব। তারা চুপিসারে জঙ্গল ভেঙে যেই না বাইরে বেরিয়ে আসতে যাবে, তখন দেখল গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু ধমাস করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। হাতে দুজনের হ্যারিকেন আর কাঁধে থলের বস্তা। কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা লাগালো জঙ্গলের দিকে। এ কি রে গোবিন্দ, এই রাতের বেলা খুড়ো জঙ্গলে কি করতে যাচ্ছে? আমি কি করে জানবো? চল পিছু করি। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু হ্যারিকেন হাতে কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। তাদের অজান্তে গোবিন্দ আর বীরে পিছু নিয়েছে তাদের। তারা আজ দেখতে চায় কানা নদীতে মাছ না থাকা সত্ত্বেও শশীভূষণ বাবু এত মাছ পান কোথা থেকে। রীতিমতো হাঁটতে হাঁটতে তারা সেই যোগ জলার কাছে এসে পৌঁছল। জলার জল একেবারে শান্ত। শুধু আলেয়া গোছের কিছু আলো থেকে থেকে জ্বলে উঠছে জলার উপর। গোবিন্দ বলল, দাঁড়া এখানে, ওদের ব্যাপারটা ভালো করে দেখতে দে। যদি বেগতিক কিছু দেখি তাহলে কি করবি? তুই ছুটে গিয়ে গ্রাম থেকে লোকজন ডেকে আনবি, আর আমি এদের হাতে নাতে ধরবো। এবার চুপ কর। ঝোপঝাড়ের আড়াল থেকে দেখতে লাগলো গোপাল খুড়ো কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর শশীভূষণ বাবু বস্তা থেকে পচা মাছ বার করে ছড়িয়ে দিচ্ছে যোগ জলার চারপাশে। পচা মাছের গন্ধে ম ম করছে চারপাশ। তারপর শশীভূষণ বাবু গোপাল খুড়োকে কিছু বললেন। তোর কাছে এবার তুই দূরে কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়, যা করার আমি করব। এইভাবে আর কতদিন চলবে? গ্রামের মানুষ সবাই সন্দেহ করতে শুরু করেছে। একদিন না একদিন আমরা ধরা পড়ব। আমি জানি, কিন্তু গ্রামের মানুষ একদিন সব সত্যিটা জানবে, তখন আমাদের ভুল বুঝবে। কিন্তু এখন এটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। এটা করতে গিয়ে আমরা মিথ্যা দোষের ভাগী হব। কপালে যা আছে হবে। এই শেষ বয়সে এত ভেবে লাভ নেই। তুই যা, লুকিয়ে পড়, ও আসছে। আর কোনো কথা না বাড়িয়ে খুড়ো সেখান থেকে চলে গেলেন আর দূরে একটা গাছের আড়ালে বসে পড়লেন। আয়, উঠে আয়,
আমি শশীভূষণ তোকে ডাকছি, উঠে আয় জলের তলা থেকে। উঠে আয় জলের তলা থেকে। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই তোর কথা রাখ। এক কোমর জলে নেমে শশীভূষণ বাবু বারবার জল থেকে কাউকে উঠে আসতে বলছে। জলের উপরে আকাশ যেন অন্ধকার মাখা কালো মেঘে ঢেকে যাচ্ছে। একটা ভ্যাপসা গন্ধ ভরে উঠছে চারপাশে। আপনি এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে? দম বন্ধ হয়ে আসছে একেবারে। আরে গামছাটা নাকে দিয়ে চুপ করে বসে থাক। হঠাৎ শান্ত পরিবেশ অশান্ত হতে শুরু করলো দমকা হাওয়ায়। যোগ জল আর জলে শুরু হয়েছে তোলপাড়। শশীভূষণ বাবু বারবার চিৎকার করে বলে উঠছে, উঠে আয়, উঠে আয় বলছি। ঠিক তখনই জলার জল যেন পাক খেতে খেতে উপরে উঠতে লাগলো। এই বিরল অপ্রাকৃতিক দৃশ্য দেখে গোবিন্দ আর বীরে জ্ঞান শূন্য হয়ে বসে আছে। এইরকম কিছু একটা দেখবে বুঝতে পারেনি। বীরে বলল, তার মানে আগের দিন যা দেখেছিলাম ওসব শশীভূষণ বাবুর কাজ। উনি এখানে পিশাচকে ডেকে নিয়ে আসে, তাই কানা নদীতে একটাও মাছ নেই। আমারও তাই মনে হচ্ছে। যখন বলবো তুই ছুটে গিয়ে গ্রামের লোকজন ডেকে আনবে। জলা থেকে ভেসে আসছে অপার্থিব চিৎকার, আর একটা সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। চিৎকার করতে করতে যোগ জলা থেকে বেরিয়ে এলো এক পিশাচ। আমার খাবার কোথায়? কোথায় আমার খাবার? ওইখানে তোমার খাবার রাখা আছে, তার আগে আমার মাছ কই? আমি এনেছি তোর মাছ, কিন্তু আমার শর্ত ভঙ্গ হলে পরিণাম মনে আছে তো? মনে আছে। কথা শেষ হতেই ঘূর্ণি ঝড় থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বড় বড় মাছ জলার পাড়ে। আর সেই পিশাচ জলার পাড়ে থাকা পচা মাছ হাতে তুলে নিয়ে খেতে লাগলো। আর থাকতে না পেরে গোবিন্দ জঙ্গল ভেঙে বেরিয়ে এলো। যথারীতি বীরে ছুটে গেছে গ্রামের লোকজনকে ডেকে আনতে। বাহ বাহ খুড়ো, তার মানে তোমার এই কর্মকাণ্ডের জন্যই গ্রামের জেলেরা কানা নদী থেকে মাছ পায় না। তুমি এই জলায় পিশাচ ডেকে নিয়ে এসে কানা নদীর সব মাছ নিচের আড়তে জড়ো করছো, আর সেই মাছ আমাদের বিক্রি করছো। আজ তোমার জারি জুরি শেষ খুড়ো। এটা তুই কি সর্বনাশ ডেকে নিয়ে এলি গোবিন্দ? তাড়াতাড়ি এখান থেকে পালা। সর্বনাশ আমি ডেকে নিয়ে এসেছি নাকি তুমি? এক্ষুনি তার বিচার হয়ে যাবে। আজ তোমায় হাতে নাতে ধরেছি। গোবিন্দ, গোবিন্দ তুই ভুল বলছিস। তুই এক্ষুনি এখান থেকে পালা, নয়তো আমি তোকে আর বাঁচাতে পারবো না। পালা এখান থেকে, পালা। গোবিন্দ আর কিছু বলতে যাবে, সেই সুযোগ হলো না। সেই পিশাচ আনন্দে চিৎকার করতে শুরু করেছে। বাঁচাও, বাঁচাও আমায় এই পিশাচের হাত থেকে। এই তো কয়েকশো বছর পর আবার মানুষের টাটকা রক্ত খাবো। তুই তোর কথা রাখতে পারিসনি, তাই আমি আর তোর কোনো ইচ্ছা পূরণ করব না। আর এই মানুষের বাচ্চা আজ আমার আহার হবে। বাঁচাও, বাঁচাও আমায় এই পিশাচের হাত থেকে, বাঁচাও। ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। কোনো কথার ভ্রুক্ষেপ করল না সে পিশাচ। গোবিন্দ পালাতে যাবে, ঠিক তখনই পিশাচ খপ করে তাকে ধরল আর জলের তলায় তলিয়ে গেল। যথারীতি ওইদিকে বীরে গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে এসে হাজির হয়েছে। তারা নিজের চোখে এই ভয়ানক দৃশ্য দেখে অবাক হয়েছে। গোপাল খুড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে। তখনও জলার মাঝখান থেকে সবুজ ধোঁয়া বের হয়ে আসছে। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু সমস্ত ঘটনা খুলে বলে গ্রামের মানুষদের। তারা জানায়, কানা নদীতে কংক্রিটের ব্রিজ তৈরি হওয়ার জন্য মাছের দল গ্রামের এইদিকে আসতে ভয় পাচ্ছে। তাই কানা নদীতে দেখা দিয়েছে মাছের অভাব। শশীভূষণ বাবু পূর্বপুরুষের দিয়ে যাওয়া পিশাচ বশীকরণ মন্ত্রে এই জলাতে এক পিশাচকে ডেকে আনেন। আর সেই পিশাচের কাছে
গ্রামের মানুষের জন্য মাছ চান, সেই মাছ গ্রামের মানুষকে খুব সামান্য দামে বিক্রি করে। এই অভাবের হাত থেকে রেহাই দিচ্ছিল তিনি এইভাবেই, কিন্তু গোবিন্দ আর বীরে ততোধিক কৌতূহলের পরিণামস্বরূপ সেই রাস্তাটুকু বন্ধ করে দিল। গ্রামের মানুষ যথেষ্ট রেগে ওঠে বীরে আর গোবিন্দের ওপর, কিন্তু সেই পিশাচ গোবিন্দকে নিয়ে যায়। গোবিন্দের দেহটুকু আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে তারা সকলে গ্রামে ফিরে আসে। আর এই জন্যই বলে, কৌতূহল ভালো, বেশি কৌতূহল কপালে দুঃখ ডেকে নিয়ে আসে।